এবার নজর রাখতে হচ্ছে লোকসভা ভোটে কারচুপির অভিযোগ। ভোটে কারচুপির অভিযোগ করছেন সিবিআই, তদন্ত দাবি করছেন। লোকসভা ভোটের রেজাল্টের পরে বিস্ফোরক শুভেন্দু, 3 আসনে পুনর্নির্বাচন চাই, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি, শুনুন। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন, রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করছেন, ভোটে কারচুপির অভিযোগ, 3 আসনে পুনর্নির্বাচন দাবি করছেন। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই প্রখর দাবদাহ সত্ত্বেও 7 দফা নির্বাচন করে প্রথা বহির্ভূতভাবে নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিয়ে 23-24টা সভা করিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে 1 নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের কাজে লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে স্বরাষ্ট্রমন্ত্রীর 35টা আসনের আস্ফালনের পরেও বাংলার মানুষের রায়ে যখন তৃণমূলের বিপুল জয়জয়কার, তখন এখনো মানুষের রায়টা তারা মাথা পেতে নিতে পারছে না। এটাই প্রমাণ করে। তাই মানুষের রায়টা মাথা পেতে নিতে না পারার কারণেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। আমি মনে করি একদিকে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম প্রকাশ্যে চলে আসছে, এই দলটা আগামী দিনে অস্তিত্ব সংকটে না পড়ে। আমার সাজেশন, বাংলার মানুষের রায়টা মাথা পেতে নেওয়াটাই ভালো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আর এবার আমরা নজর রাখবো জমি জবরদখল রুখতে কড়া মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তার বার্তা, সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার। শুধু তাই নয়, কাটমানি এবং বালি ও কয়লা পাচার রুখতেও প্রশাসনিক কর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলন থেকে তাঁর রাজনৈতিক উত্থান, 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন জোর করে কারো জমি নেওয়া যাবে না। এবার সরকারি জমি দখল রুখতেও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। 24-এর লোকসভা ভোটের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল এবং জমির চরিত্র বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না, প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের নানা প্রান্তে বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। অনেক জায়গায় আবার পুকুর, নয়নজুলির মতো জলাভূমি বোঝানো হয়েছে। জমির চরিত্র বদলের অভিযোগ সব থেকে বেশি এসেছে উত্তরবঙ্গ থেকে। কলকাতা এবং লাগোয়া এলাকাতেও সরকারি জমি দখলের অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তাই সরকারি জমি দখল রুখতে মঙ্গলবারের বৈঠকে অফিসারদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে কাটমানি দেওয়া নিয়েও নানা অভিযোগ, এ নিয়েও মঙ্গলবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কাটমানি কালচার রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালি এবং কয়লা পাচার রুখতেও পুলিশকে আরো সক্রিয় হতে বলেন।
সরকারি জমি দখল থেকে কাটমানি, একের পর এক ইস্যু নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন যে এবার তিনি জিরো টলারেন্স নীতি নিতে চলেছেন, সে প্রশাসনিক আধিকারিক হোক বা বাইরের কেউ হোক। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখবো, ভোট শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, আর ভোট শেষ হতেই এবার শিল্পে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এই কথা বলছি? কারণ শিল্প বৈঠক রয়েছে, আর সেই বৈঠক রয়েছে আগামীকাল বিকেল বেলায়। আগামীকাল বিকেলেই রয়েছে শিল্প বৈঠক, আর সেই বৈঠক হবে নবান্নে। বণিক সভা শিল্পপতিদের নিয়েই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে বণিক সভার প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রকল্পে আবারও গতি। প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষক বর্গাদার। মোট 2,900 কোটি টাকা সহায়তা রাজ্যের। বাংলার শস্য বীমার আওতায় রয়েছে মোট 2,10,000 কৃষক, আর সরাসরি অ্যাকাউন্টে 293 কোটি টাকা সহায়তা। ঝড় বৃষ্টিতে চাষে ক্ষতি, আর সেই ক্ষতি হলে মিলবে সাহায্য। বাংলার শস্য বীমার কোনো কিস্তি কিন্তু কৃষকদেরকে দিতে হবে না। এই যে শস্য বীমা, তার পুরো টাকাই দিচ্ছে রাজ্য সরকার। কৃষকদের বিপদে পাশে থাকতে পেরে গর্বিত, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিন উল্টোডাঙ্গা আবাসনের ঘটনা, আর তাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশেই কিন্তু ক্ষমা চাইলেন কাউন্সিলর। উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর। ভোটের ফলের পরই আবাসনের ভিতর দেখা গিয়েছিল অটোর দাপাদাপি। ভোট না দেওয়ার অভিযোগে আবাসনে কার্যত হামলা হয়েছিল, আর অভিযোগ পাওয়ার পরই রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভর্ৎসনা করেছিলেন কাউন্সিলরকে এবং ক্ষমা চাইতেও নির্দেশ। কাউন্সিলরের সঙ্গে তৃণমূল নেতারাও গিয়েছেন। একটা ঘটনা ঘটেছিল, সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসছে। সেটা হচ্ছে যে বেশ কিছু অটো এবং উচ্চ মার্গে ডিজে বাজিয়ে আপনাদের আবাসনের বিরক্তি প্রকাশ করেছেন, আপত্তি করেছেন, দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। দলের নির্দেশে হয় না, কেউ এলাকায় কোনো অবস্থায় অতি উৎসাহে বহিঃপ্রকাশ হয়ে যায়, কিছু এক করে ফেলে আমাদের আবাসনের তরফ থেকে বাংলায় বলে মধুরেণ সমাপয়। আর সেটাই আপনাদের একটু জানাই, সেখানে ভোটের পর এই ছবিটাই দেখা গিয়েছিল, একেবারে অটোয়ে দাপাদাপি। আর সেই অভিযোগে কার্যত আবাসনের মধ্যে হামলা চালানো হয়েছিল। দেখুন, ভোটের ফলাফলের পরেই এই ছবি ঘটেছিল এবং উল্টোডাঙ্গার সেই আবাসনে তখন অটোর দাপাদাপি দেখা গিয়েছিল, এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি। এবং ভোট না দেওয়ার অভিযোগে আবাসনে হামলা চালানো হয়েছিল এবং অভিযোগ যখন পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতো ভর্ৎসনা করেছিলেন কাউন্সিলরকে, ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিলেন। আর ঠিক এই ঘটনার পরই দেখা গেল যে ক্ষমা চাইতে কাউন্সিলরের সঙ্গে চলে গেলেন তৃণমূল নেতারাও। আরো বিস্তারিত জানবো, উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, সৌজন্য ক্ষমা চাওয়ার এই যে বেনজির নির্দেশ, এর পেছনে রাজনৈতিক কোনো ব্যাখ্যা রয়েছে? দেখো, অবশ্যই একটা বিষয় যে একটা ঘটনা ঘটেছে, একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা যে ছবিটা আমরা দেখছিলাম সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং তার পরের ঘটনাটা কি, অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটলেন এবং সেখানকার যে পরিস্থিতি তাতে রিয়্যাক্ট করলেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আজকে তৃণমূল নেতৃত্ব কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন একেবারে সেই জায়গায়, সেই আবাসনের যারা বাসিন্দা, যারা আবাসিক রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। যদিও
তাদের বক্তব্য যে এখানে যারা এই অভিযোগটা করেছেন তারা তো পাশের থেকে কেউ করেছেন, হয়তো সেখানকার কেউ ছিলেন না। যাই হোক, কিন্তু বিষয়টা কি, ওখানে যাওয়ার পর একেবারে যে অভিযুক্ত তাকে সামনে নিয়ে এসে ক্ষমা চাওয়ানো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা জানি যে মানিকতলায় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে একটা দৃষ্টান্ত স্থাপন করা যে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে কিন্তু দল অবশ্যই সেই বিষয়ে পদক্ষেপ করবে। দলের শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে পুরো পরিস্থিতির উপরে। তাই এরকম ধরনের ঘটনা যদি কেউ ঘটে তা কখনোই কিন্তু নেতৃত্বের চোখের আড়াল হবে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন, যে বার্তা দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কুণাল ঘোষ আজকে তিনি নিজে গিয়েছিলেন এবং তিনি সামনে দাঁড়িয়ে আমরা একটুখানি শোনানোর চেষ্টা করব দর্শকদের যে কুণাল ঘোষ তিনি সেখানে গিয়ে ঠিক কি বলেছেন। এত বড় আবাসন, যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল করেনি, অনেক অনেক একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষ অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন। ফলে আপাতত এই বিষয়টি মধুরেণ সমাপয়েত, এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না। আর এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার, তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন। যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন, তাই মানিকতলা উপনির্বাচন নিয়ে তৃণমূলের তৎপরতা কিন্তু নজরে আসছে, কারণ ফের কোর কমিটির বৈঠক, আর বিকেলে সেই কোর কমিটির বৈঠক হয়। কোর কমিটির বৈঠক হয় পরেশ পালের বাড়িতে। বৈঠক করেন সেখানে কুণাল ঘোষ ছিলেন, অতীন ঘোষ ছিলেন, স্বপন সমাদ্দার এবং সুপ্তি পাণ্ডে। মনে রাখতে হবে আপনাদের জায়গাটা মানিকতলা, আর সেটা পরিচালনা করতেন লেজেন্ডারি ফিগার একজন সাধন পাণ্ডে। সমস্ত এলাকাটা ঠিক চাতক পাখি যেমন জলের জন্য ওয়েট করে, সেই নির্বাচনটার জন্য কর্মীরা একেবারে উন্মুখ হয়েছিল। সবাই মিলে একটা কোর কমিটি গঠন হয়েছে, কবে কোথায় যাব, কোন জায়গাটায় আমরা কভার করব, কোথায় আমাদের ডেফিসিট আছে সেখানে আমরা কনসেন্ট্রেট করব, কিভাবে করব, কবে কোন ওয়ার্ড করব, এটা একটা প্রাথমিক মিটিং আজকে হলো। রণকৌশল, প্রচার কৌশল, মানিকতলা বিধানসভা উপনির্বাচন, সাধন পাণ্ডের অকাল মৃত্যুতে এটা হচ্ছে। আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। তো এখন আমরা কীভাবে প্রচার এবং বিপুল জয় নিশ্চিত, সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী সভা, চতুস্তরীয় যে প্রচার, তার একটা খসড়া কর্মসূচি, সেগুলো সবাই মিলে আলোচনা করে ঠিক হলো। দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী যেদিনই ঘোষণা করবেন তখন থেকেই দল পুরোদস্তুর প্রচারে পুরো নেমে পড়া হবে। আর আজ সকাল থেকে মানিকতলার ছবিটা একটু আপনাদের দেখাই আরো একবার। মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের দেওয়াল লিখন কিন্তু শুরু হয়ে গেছে এবং সেখানে সুপ্তি পাণ্ডের নাম দেখা যাচ্ছে, অর্থাৎ কখনো সম্ভাব্য প্রার্থীর নাম দিয়ে, কখনো আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে প্রার্থীর নামটা এখনো লেখা হয়নি। যেমনটাই জানানো হচ্ছিল যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যেহেতু ঘোষণা হয়নি, কিন্তু দুটো ছবিই দেখা যাচ্ছে। কোথাও সম্ভাব্য প্রার্থীর নাম দিয়েই দেওয়াল লিখন হচ্ছে, কোথাও আবার প্রার্থীর নামটুকু ফাঁকা রাখা হচ্ছে, বাকি দেওয়াল লিখনের কাজটা এগোনো থাকছে। নবান্নের বৈঠকের পরই নাম দিয়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন শুরু। মানিকতলা বিধানসভা উপনির্বাচন, যে উপনির্বাচন 2 বছরেরও বেশি সময় আটকে ছিল, আর তারপর তৃণমূল সুপ্রিমোর যে নির্দেশ, সেই নির্দেশ পেয়ে একেবারে কর্মীরা নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আমরা দেখছি যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। যে নির্দেশ নবান্ন থেকে এসছে তারপরই কাজ শুরু করে দিয়েছেন জামাই ষষ্ঠীর দিন সকালেও, তাই প্রচারে খামতি নেই তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।